৭১-এ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। ফখরুল বলেন, যারা ৭১-এর মা বোনদের হানাদারদের হাতে তুলে দিয়েছিল তাদের সাথে এদেশের মানুষ আপোষ করবে না। যারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে যোগ সাজস করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সেই চক্রটি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা কখনোই সফল হবে না বলে উল্লেখ করেন ফখরুল। নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি আরও বলেন, নির্বাচনে দেরি হলে দেশের সর্বনাশ হবে। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ গর্জে উঠতে হবে তো ভাই। জুলাই অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জের ৩টি হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৫৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তথ্য মতে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ২২ আগস্ট নিহতদের স্বজনরা আলাদা ৩টি মামলা করেন। এই ৩টি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখ সহ জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। স্থগিতের ১ ঘণ্টা পর আবারও দেশ জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মধ্যরাতে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর আগে রোববার রাত ৯:৩০ সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল শিক্ষক নেতারা। পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। আজ তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেডে বেতন সহ ৩ দাবিতে আন্দোলন করছেন তারা। সহকারী শিক্ষক আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, অর্থাৎ ১০ম গ্রেডে না হওয়া পর্যন্ত এই কাফনের কাপড় পরে আমরা এসেছি। আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আর একটা কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নেবে না, আমরা ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান করব না। প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের কর্মবিরতি চলবে। বাংলাদেশের শিক্ষকরা যাব না, আমাদের ঠিকানা শহীদ মিনারের আঙিনা। আর আমরা ১০ম গ্রেড আদায় করে আমরা শহীদ মিনার ছাড়ব। একই দাবিতে দেশ জুড়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা উপস্থিত হলেও পাঠদান বন্ধ রাখেন। ফলে শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যায়। সিলেটেও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। বিদ্যালয়ে আসা সহকারী শিক্ষকরা অবস্থান নেন অফিস কক্ষে। গাজীপুরে প্রাথমিক স্কুলগুলোতেও কোনো ক্লাস হয়নি। ফাইনাল পরীক্ষার আগে শিক্ষকদের এমন আন্দোলনের কারণে ফলাফলে প্রভাব পড়বে বলে শঙ্কা অভিভাবকদের। দাবি আদায়ে নাটোর, পটুয়াখালী, কুয়াকাটা, হিলি সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজকে আমাদের দ্বিতীয় দিন কর্মবিরতির, এবং যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা এভাবে কর্মবিরতি চালিয়ে যাব। আমরা একেবারে ছোট শিশু বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি। আমরা একটা ফাউন্ডেশন গড়ে দিই, অথচ এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নাই। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই জানাবেন মামুনুর রহমান। মামুন, জানতে চাই যে যেই দাবিতে তারা এখনো অনড় রয়েছেন তার প্রেক্ষিতে কোনো জবাবের আশ্বাস তারা পেয়েছেন কিনা, সেই সাথে তারা নতুন কোনো কর্মসূচিতে যাবেন কিনা? 3 দফা দাবিতে
টানা অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে প্রাথমিক শিক্ষকরা। তাদের যে 3 দফা দাবি, 10ম গ্রেড দাবি, তাদের যে 13তম গ্রেড ছিল, 13তম গ্রেড থেকে 10ম গ্রেড দিতে হবে। এছাড়া আরো রয়েছে 10 থেকে 16 বছর যাদের পদায়ন, তাদের পদায়ন পদ্ধতি কিন্তু সহজ করতে হবে এবং বিভাগীয় পদোন্নতি, যে বিভাগীয় পদোন্নতি 100% তারা যাচ্ছেন, এই দাবিতে কিন্তু তারা শনিবার থেকে শহীদ মিনার অবস্থান করে এবং যমুনামুখী হওয়ার সময় কিন্তু তারা পুলিশের হামলার শিকার হন। পুলিশের হামলার শিকার প্রতিবাদে কিন্তু তার পরের দিনে কিন্তু তারা ধর্মঘট, তার পরের দিন কিন্তু কর্মবিরতি দেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান তারা কর্মবিরতি দেন। এই কর্মবিরতি কিন্তু গতকাল সচিবালয়ে তাদের একটি বৈঠক হয়। বৈঠক হওয়ার পর তারা কিন্তু সেটি স্থগিত করেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু ঘণ্টাখানেক পরে সেই বিরতি আবার পুনরায় তারা আবার দেন, যেটি অনির্দিষ্টকালের জন্য বলছেন তারা এই কর্মবিরতি চলবে। যেহেতু সরকারের থেকে কোনো প্রকার আশ্বাস তারা এখন অবধি পায়নি, সেহেতু বলছেন যে অবধি কোনো প্রকার আশ্বস্ত হবে না, যে অবধি প্রজ্ঞাপন না হবে সে অবধি কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ বিকেলে কিন্তু সচিবালয়ে তাদের একটি বৈঠক হওয়ার কথা আছে শিক্ষক প্রতিনিধিদের সাথে, অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে একটি বৈঠক হবেন বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। সে বৈঠকের পর কিন্তু পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। আমরা সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করছি। সকাল থেকে শিক্ষকরা উপস্থিত কম থাকলে বেলা গড়ার সাথে সাথে কিন্তু তাদের উপস্থিতিতে পুরো শহীদ মিনার এলাকা ভরে গেছে এবং বলা চলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষকদের উপস্থিতি বাড়ছে। ঢাকার বাইরে থেকেও তাদের অসংখ্য শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন এবং তারা প্রত্যেকে আশা করছেন যে আজকের যে বৈঠক, চূড়ান্ত সিদ্ধান্ত হবার কথা রয়েছে, সেই প্রেক্ষিতে তারা কতটুকু আশ্বস্ত, এবং সেই সাথে জানতে চাই পুরো দেশে একেবারে প্রাথমিক শিক্ষা অচল হয়ে গেছে, পরীক্ষারও একটি হুমকির মুখে পড়েছে, সেই প্রেক্ষিতে শিক্ষকরা কি বলছেন, শিক্ষার্থীদের ক্ষতির বিষয়ে তাদের অনুভূতি আসলে কি? এই বিষয়টি তারা আজকে যে বিকেল 5টা বাজে বৈঠক, সে বৈঠকে তারা অনেকটাই আশাবাদী, কেননা বলছেন যে গতকালকে যে বৈঠক হয়েছে সেখানে যতটুকু আশা পেয়েছে আজকের বৈঠকে তারা পূর্ণ আশা রাখছেন যে আজকে তাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। সেখানে আজকে বিকেল কিন্তু 5 জন প্রতিনিধি যাবেন এবং সচিবালয়ের যে অর্থ সচিব তিনিও থাকবেন এবং এই আশা যদি পূরণ না হয় পরবর্তীতে কিন্তু তারা বলছেন যে কঠোর কর্মসূচি দিবেন। কঠোর কর্মসূচি বলতে তারা বোঝাচ্ছেন যে কর্মবিরতি দিয়েছেন সেই কর্মবিরতি বাদ দিয়ে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাওয়া বন্ধ করে দিবেন। এমন আগামীতে যে পরীক্ষার কথা বলছিলেন সে পরীক্ষা খুবই সন্নিকট, বছর শেষ, সে পরীক্ষা তারা নেবেন না এমনটি জানিয়েছেন। যদি তাদের দাবি মানা না হয় কোনো পরীক্ষা অংশগ্রহণ করবে না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কথা তিনি বলছেন। তাই তারা আশা করছেন আজকের যে বৈঠকটি হবে সেই বৈঠকটি অবশ্যই তাদের পক্ষে আসবে এবং সরকার এটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে তারা আশাবাদী। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। বাবুন, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে চলে যাচ্ছি সিলেটে, আমাদের সাথে আছেন রানা মজুমদার। রানা, প্রাথমিক শিক্ষা কার্যক্রম, ক্লাস, পরীক্ষা এগুলো অনেকটাই হুমকির মুখে, ক্লাস চলছেই না। কেমন দেখছেন এখন সিলেটের পরিস্থিতি? কি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি পরিস্থিতি আজকে ছিল, এবং আজকের ঘোষণার প্রেক্ষিতে, কর্মসূচির প্রেক্ষিতে শিক্ষকরা কতটা একাত্মতা ঘোষণা করেছেন? দেখুন, আসলে ঢাকাতে আন্দোলন চলছে, এর প্রভাব কিন্তু সিলেটেও পড়েছে, এবং তবে সিলেটে আসলে শিক্ষকদের কোনো ধরনের আন্দোলন হয়নি, তবে শিক্ষকদের যে কর্মসূচি রয়েছে, কর্মবিরতি সেটি কিন্তু সিলেটেও পালিত হচ্ছে। এবং সিলেটের জেলায় প্রায় 1400টি বা তারও কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এখানকার যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা সকলেই কিন্তু কর্মবিরতি পালন করছেন। আমরা সকালে সিলেটের বিভিন্ন বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে নগরীতে, সেগুলো আমরা ঘুরে দেখেছি এবং সেখানে যে বিদ্যালয়গুলোতে আসলে শিক্ষকরা এসেছেন, তারা শিক্ষকরা আসলেও তারা মূলত আসলে পাঠদান প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হননি কিংবা তারা ক্লাসেও যাননি। সেক্ষেত্রে তারা তাদের যে শ্রেণীকক্ষতে না গিয়ে তারা মূলত অফিস যে কক্ষটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি অনেকেই আমরা দেখতে পেরেছি যে আসলে অনেক শিক্ষার্থীও কিন্তু এসেছিলেন এবং এই যে দ্বিতীয় দিনের যে কর্মবিরতি সেটি কিন্তু আসলে পালিত হচ্ছে এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি মূলত আদায় না হয় তাহলে এই কর্মবিরতি টানা চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে এই সমস্যার সমাধান না হলে বার্ষিক পরীক্ষার একটা হুমকি আসলে থাকছে। সেক্ষেত্রে অভিভাবকদের প্রতিক্রিয়া কি, আসলে তারা কতটুকু চিন্তিত এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, অবশ্যই। আসলে এক্ষেত্রে আমরা যারা এখানকার শিক্ষার্থী রয়েছেন তাদের কয়েকজন অভিভাবকের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আগামী
যে সরকারি যে বর্ষপঞ্জি রয়েছে কিংবা সরকারি যে ছুটির তালিকা যেটি রয়েছে সেটি অনুযায়ী কিন্তু 1 ডিসেম্বর থেকে প্রাথমিকের যে ফাইনাল পরীক্ষা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সেই অনুযায়ী আসলে বেশ কিছুদিন পরেই মূলত এই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারা আসলে বেশ চিন্তিত, কারণ এই যে কর্মবিরতি সেটি কিন্তু টানা চলমান রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রম এবং পাঠদানের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তবে এক্ষেত্রে আসলে যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা যে বিষয়টি বলছেন, তারা মূলত পরবর্তীতে তাদের এই কর্মসূচি কিংবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, পরবর্তীতে তারা কিন্তু বেশি ক্লাস নিয়ে আর একটু বেশি এফোর্ট দিয়ে তারা এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরও আসলে অভিভাবকদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে, যেহেতু আসলে প্রাথমিকেই আসলে শিক্ষার একদম মূল ভিত্তিটি গড়ে দেওয়া হয়। আমাদের সাথে ঢাকা এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রানা মজুমদার এবং মামুনুর। চলে যাচ্ছি পরের খবরে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রত্যেক কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে কুমিল্লার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভোট কেন্দ্রেই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য শপথ গ্রহণের পর থেকে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটার হওয়া এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম জাঁকজমকভাবে উদ্বোধন হবে বলেও জানান তিনি। এছাড়া কারাগারে থাকা যেসব ব্যক্তির এখনও সাজা হয়নি তারা যেন কারাগার থেকেই ভোট দিতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। একটা ভালো নির্বাচনের জন্য শপথ নেওয়ার পর থেকে জেহাদ ঘোষণা করেছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন সব প্রস্তুতি নিচ্ছে। একটি বাড়ি একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার স্লোগান নিয়ে বৃক্ষ বিতরণ কার্যক্রম শুরু করেছেন খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। সকালে রূপসার আইচগাতি এলাকা থেকে এই কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, রূপসা, তেরখাদা, দিঘুলিয়া এলাকায় 2 লাখ গাছের চারা বিতরণ করা হবে। সবুজায়নের পাশাপাশি ও এলাকার মানুষের পুষ্টির চাহিদা মেটানো এবং আর্থিকভাবে সচ্ছল করতে এই উদ্যোগ বলে জানান তিনি। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম শুধু লিফলেট বা প্রচারপত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, প্রতিটি ঘরে একটি ফলজ বৃক্ষ উপহার দিব। এর ফলে আপনি জানেন যে বৈশ্বিক যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, সে উষ্ণতাকে অন্তত আমাদের অঞ্চলে কিছুটা হ্রাস করবার একটা চেষ্টা থাকবে। টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় নির্বাচন কর্মকর্তা সহ 3 জন আহত হয়েছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, চাহিদা মতো কাজ না করায় দুপুরে উপজেলা বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধরও করা হয়েছে। হামলায় গুরুতর আহত ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত জানান, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়মে জড়িত। ভুক্তভোগীরা ওই কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি দুর্ব্যবহার করেন। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে অবৈধ ইট ভাটা বন্ধে 5ম দিনের মতো অভিযান চালাচ্ছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সদর উপজেলার দিঘলি কুশাখালী এলাকায় অভিযান চালিয়ে 2টি ইট ভাটা ভেঙে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান জানান, রামগতি এবং কমলনগরে 51টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে 49টি ভাটা অবৈধ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে সেজন্য অভিযান চলবে বলেও জানান তিনি। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, জানাবেন যে ইট ভাটাগুলো যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তদারকির জন্য অভিযান চলবে, সারা বছর কি আসলে এই ধরনের অভিযান চলে? এবং যারা ইট ভাটাগুলো করছেন তারা যখন করছেন তখন তারা কোনো উদ্যোগ কেন নেন না, কি বলছেন কর্তৃপক্ষ? আসলে আমরা সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি কুশাখালী, এখন যেখানে রয়েছে একটি ফরাজগঞ্জে রয়েছি,
কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে মোহনা ইটভাটা রয়েছে সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে যে পাশে আরেকটি বাংলা ভাটা রয়েছে, যে সুতুরির যে ইটভাটা রয়েছে সেখানে কিন্তু এখন যে অভিযান যে দলটি রয়েছে তারা সেখানে যাচ্ছেন, আমরা যাওয়ার পথে। তবে যে আমরা প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু আমরা অভিযান দেখি, অভিযানের পরে কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তারপরে কিন্তু এগুলা আবার শুরু করা হয়। তবে এবার গত বছর হচ্ছে এবার কিন্তু একটু ব্যতিক্রম। এবার কিন্তু প্রত্যেকটি ইটভাটায় কিন্তু তারা অভিযান চালাচ্ছেন এবং প্রত্যেকটি ইটভাটায় কিন্তু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বেকুতি এবং বোল্ডেজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেন আগামীতে আর এই ধরনের কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা আসলে সকাল থেকে এই এলাকাগুলোতে দেখছি, এই এলাকাগুলো কিন্তু আমরা দেখেছি যে বোল্ডেজার মেশিন এর পাশে আপনি দেখতে পাচ্ছেন, বোল্ডেজার মেশিন নিয়ে যাচ্ছে, পাশে যে ইটভাটা রয়েছে সেখানে এখন সেখানে গুঁড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ আজকে পর্যন্ত প্রায় এখন পর্যন্ত 16টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার জানিয়েছেন যেন ভবিষ্যতে আর কোনো ইটভাটা পরিচালনা করতে না পারে অবৈধভাবে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ইটভাটা যেগুলো অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলা মনিটরিং করা হবে, সেগুলো দিয়ে খেয়াল রাখা হবে যেন পরবর্তীতে সেগুলো পরিচালনা না করতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি ইটভাটার মধ্যে রাজনীতির ছত্রছায়া রয়েছে। যখন যে সরকার থাকে তখন তাদের ইন্ধনে মিলতে এই ইটভাটা অবৈধ ইটভাটাগুলো পরিচালনা করা হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা আরো কিছু যে তথ্যগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের উৎকোচেরও ব্যবস্থা রয়েছে, এমনকি এখানে এলাকাবাসী যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর সদরের যে 60টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত গত 5 দিনে 16টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযান আগামী আরো কয়েকদিন চলবে এমনটি বলেছেন এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আশিকুর রহমান, তিনি জানিয়েছেন। আব্বাস, আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য। রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চুরির ঘটনায় 7 নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায় সম্প্রতি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টাকা, গয়না ও মোবাইল চুরির ঘটনা বেড়ে গেছে। রোববার এক নারী টিকিট কেটে লাইনে দাঁড়ান, এ সময় তার ব্যাগ থেকে 6,000 টাকা চুরি করার সময় হাতে নাতে এক নারীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে শহরের বিভিন্ন বাসা থেকে আরও 6 নারীকে গ্রেপ্তার করা হয়। জড়িত 7 নারী সদর হাসপাতালের রোগী সেজে চুরি করত। গ্রেপ্তারকৃতরা জামালপুর এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। চট্টগ্রাম বন্দর ইস্যুতে ব্যবসায়ীরা 17 বছর যে আন্দোলন করতে পারেনি এখন তা একসাথে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পাশাপাশি বাড়তি মাসুলের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ চলবে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম বন্দরের 3টি স্থাপনা উদ্বোধন করে এসব কথা বলেন উপদেষ্টা। টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। নিউ মোরিং টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষের সাম্প্রতিক প্রতিবাদকে হইচই উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিকল্পনা মতো কাজ করবে। যা গত 17 বছর করতে পারেননি, এখন সবাই সেটা মুখ থেকে বের করছে। তো আমি ইনশাল্লাহ আপনারা হইচই করতে থাকেন, আমরা আমাদের কাজ করি, কোনো এক সময় আমি আর আপনি একত্র হব। খানাখন্দোয়ার গর্তে বেহাল বিভিন্ন জেলার মহাসড়ক, অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, হাটবাজার বর্ষার কারণেই মরণ ফাঁদে পরিণত হয়েছে বেশিরভাগ সড়কে। দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত তদারকি এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, সড়কের পাশে হাটবাজার বসার কারণেই দুর্ঘটনা। ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা ঘটার প্রথম একটা কারণ হলো ইজি বাইক রোডে বেশি এবং গাড়ির গতি বেপরোয়া। মসজিদপুরে আমাদের এই যে ভ্রমর গ্রাম দাসরাট, এইখানকার রাস্তাটা এত দ্রুত গতি, মানে এখানে বিশেষ করে যে বাঁকা। মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করল হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা প্রতিরোধে আমরা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা যে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার ওনাদের সাথে একটা কমিউনিটি পুলিশিং মিটিং করি, পথসভা করি। 24 ঘন্টা টহল কার্যক্রম রয়েছে, একই সাথে চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টে আমরা নিয়মিতভাবে বেপরোয়া যান এবং যাদের কাগজপত্রের সমস্যা থাকে এবং 3 হুইলার
এই ক্ষেত্রে আমাদের প্রসিকিউশন অব্যাহত রয়েছে। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় অতিরিক্ত বাঁক এবং ঢালু রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে খানাখন্দে পরিণত। প্রতি মুহূর্তে আমরা এই যে নিচে যে ঢালু যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা দিয়ে আসলে যদি ওভারটেক করতে হয় তাহলে আমাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয়। ওভারটেক করতে গেলে এটা গাড়ি ক্রসিং করতে গেলে ভাই সমস্যা হয় মেলা, রাস্তাঘাট ভাঙা হয় মেলা। সড়ক বিভাগ জানিয়েছে সড়কের নিচু অংশ ভরাটের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা। যাতে দুর্ঘটনা রোধ হয় এই জন্য আমরা সড়কের উভয় পাশে এসবিবি মাধ্যমে কাজ করবো, যাতে করে দুই পাশে যে ডাউন অংশ আছে এই ডাউন অংশগুলো না। পুলিশ বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। আমরা সড়কে যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেই স্থানগুলোকে আমরা প্রতিনিয়ত পুলিশ হাইওয়ে পুলিশ ডিউটি করে এবং সেখানে ওভার স্পিড এবং ঝুঁকিপূর্ণ যে গাড়িগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাগুরা হাইওয়ে পুলিশের তথ্যমতে চলতি বছরের প্রথম 6 মাসে জেলায় মহাসড়কে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আলোচনাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, জানাবেন যে পরিস্থিতি দাঁড়িয়েছে মহাসড়কে এবং পুলিশের যে আসলে ব্যবস্থাপনা, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বা নিজেদের দায় স্বীকার করা, তাতে কি আসলে সমস্যার সমাধান হবে? আসলে পুলিশ যে কাজটি করে থাকে সেটি হচ্ছে রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক কাজটি মূলত তারা করে সড়কে ক্যামেরা বসিয়ে তারা বিভিন্ন স্থানে বসিয়ে গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করে, স্পিড নিয়ন্ত্রণের। কিন্তু দুর্ঘটনা কমানোর জন্য যে জনসচেতনতামূলক কাজ সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা এখনো দেখিনি। হাইওয়ে পুলিশ দাবি করে যে তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং মহাসড়কে যাতে ছোট ছোট যানবাহন না উঠতে পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের চোখে কিন্তু সেরকম কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি। আর তরুণরা যেটা করে সেটা হলো মোটরসাইকেল দুর্ঘটনাই কিন্তু এই সড়কে বেশি। এর পাশাপাশি আছে নসিমন, করিমন, ইজি বাইক, অটো চালিত ভ্যান, এগুলি কিন্তু এই মহাসড়কে চলাচল কারণে বড় যানবাহনের সাথে এদের প্রায়শই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মানুষের প্রাণও হানি ঘটে। গতকালও 2 জন গোপালগঞ্জের প্রাণহানি হয়েছে। প্রায় দুর্ঘটনা ঘটছে। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কে 84 কিলোমিটার পথ কিন্তু গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে। এই 84 কিলোমিটার পথে প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে, প্রাণহানি ঘটে থাকে। তো এই প্রাণহানি কমানোর জন্য কিন্তু সরকারি বা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে কিনা এটা আমাদের চোখে আসেনি। তবে জনগণ বলছে যে এই রাস্তায় চলাচলকারী বেশ কয়েকজন চালকের সঙ্গে আমার কথা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে পদ্মা সেতু চালুর পর থেকে এই সড়কে যানবাহন চলাচল প্রায় 4 গুণ বেড়ে গেছে। এই সড়কটি যদি বড় করা হয় অথবা 4 লেনে করা হয় তাহলে এই দুর্ঘটনা অনেকটা কমে আসবে। অথবা গোপালগঞ্জের যে রেল লাইনটি আছে এই রেল কিন্তু ঢাকার সাথে যদি সংযোগ করা হয়, গোপালগঞ্জ থেকে যদি রেল চালু করা হয় তাহলে কিন্তু সড়কের চাপটা কমে যাবে, দুর্ঘটনাও কমে যাবে, এমনটি এলাকাবাসী সূত্রে আমি আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে শিশু একাডেমিতে এর আয়োজন করা হয়। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহীতাদের হয়রানি রোধে এই গণশুনানি। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবা বঞ্চিতরা তাদের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের প্রেক্ষিতে কর্মকর্তাগণ তাদের সমস্যার সমাধান করে দেন। তরুণ প্রজন্মের মেধা এবং সৃজনশীলতা বিকাশে ইউনিসেফ রাজশাহী ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বায়োজিন প্রেজেন্ট ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট।
2 মাস ব্যাপী এই প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। এবারের আয়োজনে মোট 2,15,000 টাকার পুরস্কার দেওয়া হয় প্রতিযোগীদের। বিজনেস কেস কম্পিটিশন, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, প্রোমো অ্যাড মেকিং এই 3টি ভিন্নধর্মী বিভাগে অংশ নেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানান প্রায় 700 টিমের মধ্যে টপ 33টি টিম ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নেন। এই আয়োজন তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করেছে বলেও জানান তারা। প্রোগ্রামটার মাধ্যমে আমরা তাদের নতুন যে স্কিল, তাদের যে ট্যালেন্টগুলো তারা যেন এটা প্র্যাকটিস করতে পারে, ওইটা শোকেস করার চেষ্টা করছি যাতে তাদের সামনের জীবনে এই শিক্ষাগুলো তারা কাজে লাগাতে পারে। যেহেতু আমরা একটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, শুধু ভলেন্টিয়ারি কাজের পাশাপাশি কীভাবে স্কিল ডেভেলপ করা যায় সেই থ্রুতেই হচ্ছে এই প্রোগ্রামটা লঞ্চ করা, যেহেতু স্টুডেন্টরা তাদের স্কিলটা ডেভেলপ করার সুযোগ পায়। খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে 2 যাত্রী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে নৌপুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ড। রোববার রাত 11:15টার দিকে রূপসা নদীর পূর্ব পাড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 40 থেকে 50 যাত্রী নিয়ে ট্রলারটি খুলনা শহরের ঘাট থেকে রূপসা পূর্ব পাড়ে যাচ্ছিল। এ সময় অপর একটি ট্রলারের ধাক্কায় 3 যাত্রী নদীতে পড়ে যায়। পরে একজন উঠতে পারলেও 2 জন পানিতে নিখোঁজ হয়। মোংলায় পশুর নদে নিখোঁজের 48 ঘন্টা পর আমেরিকা প্রবাসী নারী পর্যটক ও বিমান বাহিনীর সাবেক পাইলট রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 7টার দিকে জয়মনির ঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। বন বিভাগ জানায় সুন্দরবনের ঢাংমারি এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ বেড়াতে আসেন বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ। শনিবার সকালে নৌকায় করে করমজল যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। আশপাশের লোকজনের সহায়তায় নৌকাতে থাকা 13 জন উঠে আসলেও নিখোঁজ হন রিয়ানা। নেত্রকোনায় মাদকের বিস্তারে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে কুয়াকাটায় সমুদ্রপথে আসছে ইয়াবা, আইস, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। স্থানীয়দের অভিযোগ, মাদক বেচাকেনায় জড়িত মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। যদিও পুলিশের দাবি মাদক নির্মূলে নিয়মিতই অভিযান চলছে। সীমান্ত ঘেঁষা নেত্রকোনার হাওর, পাহাড় ও সমতল সব জায়গাতেই এখন মাদকের ছড়াছড়ি। নেশায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও মিলছে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল। স্থানীয়রা বলছেন প্রশাসনের অভিযানে খুচরা বিক্রেতারা ধরা পড়লেও অধরা রয়ে যাচ্ছে মাদক পাচারের মূল হোতারা। যদিও সীমিত জনবল দিয়েই নিয়মিত অভিযান চালানোর কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। পুলিশ বিভাগ থেকে মাদকদ্রব্য উদ্ধার করলেও যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে না, সময় সময় কিছু করা হয়। প্রশাসনের একার পক্ষে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমরা চাচ্ছি যে নেত্রকোনা জেলা একটা মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি, সহনীয় পর্যায়ে আনতে পারি। অন্যদিকে কুয়াকাটা উপকূলকে মাদক পাচারের বিকল্প রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলো ব্যবহার করা হচ্ছে মাদক আনা নেয়ার কাজে। গত 15 মাসে জেলার 9 থানায় আটক হয়েছে মাদকের 90টি চালান। যেহেতু জেলের ব্যাপারে সচেতন না, কিছুটা মুনাফার আশায়, কিছুটা লাভের আশায় তারা নিজেদের অগোচরে অনেক মাদক বহন করে। কঠোরভাবে যদি দমন না করে সেক্ষেত্রে আমাদের কলাপাড়া যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। সমুদ্রপথে মাদক পাচার বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের আসলে সীমাবদ্ধতার কারণে ফুল সমুদ্র আমাদের আসলে মনিটর করা সম্ভব না, কিন্তু তারপর আমরা যাতে আমাদের সমুদ্র পথে আমাদের এলাকায় যদি কেউ চোরাচালানের স্থান না পায় এবং তারা যাতে না নামাতে পারে, সেক্ষেত্রে আমাদের কার্যক্রম সবসময় চলমান আছে। মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, এজন্য পুনর্বাসন ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলছেন অভিভাবক ও সাধারণ মানুষ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁ ও নাটোরে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 30টি স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, অন্তত 50 ধরনের পিঠার পসরা সাজিয়ে বসানো উদ্যোক্তারা। এছাড়া হাতে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এদিকে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে নড়াইলে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রকার পিঠা ও বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন উদ্যোক্তারা।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় বক্তারা শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। একীভূত হতে যাওয়া 5টি ইসলামী ব্যাংকের নতুন নাম ঠিক করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির নামে প্রাথমিক লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন গঠিত ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে। পর্ষদের অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগ সচিব খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না, এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও পরিচালক হিসেবে রয়েছেন। জানা গেছে ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে 6 মাস থেকে 1 বছর। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।